আপনারা শুনছেন এমএস স্টোরি বক্স। আসসালামু আলাইকুম। লেখক আব্দুর রহমান। এমএস স্টোরি বক্সে সবাইকে স্বাগতম। আজকে পরিণীর অসাধারণ একটা গল্প নিয়ে হাজির হলাম। গল্প শেষ পর্যন্ত শুনলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন। আর আমি শুরু করছি আয়েশা পরীর গল্প। জানো মা, আমি যখন নৌকা করে মাছ ধরি তখন আমার মনে হয় আমার নৌকার চারিদিকে কেউ ঘুরছে। আমি মাঝে মধ্যে আমার থেকে দূরে সাদা কাপড় পরিচিত একটা অবয়বকে দেখতে পাই। আমার মনে হয় ও কোনো পরী, কারণ ও মানুষ হলে বাতাসে মিশে যেত না। আমি ওর দিকে তাকালে বাতাসে মিশে যায়। আমার কথায় মা একটু ভয় পেয়ে বলল, বলিস কি রে বাবা, সত্যি তুই পরীকে দেখিস? আমি বলি কি, বাবা রাতের বেলা তোকে মাছ ধরতে যেতে হবে না, তোর জন্য চিন্তা হয় রে। মায়ের এমন কথায় আমি মুচকে হেসে বললাম, কি যে বলো না মা, আমি মাছ না ধরলে সংসার চলবে কি করে? মাছ ধরে সেই মাছ বিক্রি করেই তো আমাদের সংসার চলে। বাবা মারা যাওয়ার পর আমি মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছি। তুমি কোনো ভয় পেও না মা, আল্লাহর রহমতে আমার কিচ্ছু হবে না। আমি যে শুধু একা নদীতে মাছ ধরি তো তা তো না, আমার মতো গ্রামের অনেকেই যায় নদীতে মাছ ধরতে। তুমি কোনো চিন্তা করো না। দাও ভাত দাও, আমার আবার বের হতে হবে। বেশি রাত করে বাড়ি ফেললে তুমি তো আবার চিন্তা করো। আমার কথায় মা ভাত খেতে দিলেন আমাকে। আমি ভাত খেতে খেতে মাকে বললাম, মা তুমিও খাও। আমার কথা যবে মা বললেন, না বাবা, তুই খেয়ে মাছ ধরতে যা, আমি নামাজ পড়ে তারপর খাবো। মায়ের কথায় আমি কোনো কথা না বাড়িয়ে খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে কিছুক্ষণ আরাম করে মাকে বললাম, মা হারিকেনে তেল ভরা হলো, হলে হারিকেনটা দাও। আমার কথায় মা বললেন, এই তো হয়ে গেছে, তুই জাল নৌকার বৈঠা নিয়ে বাইরে আয়। মায়ের কথায় আমি নৌকার বৈঠা ও জাল নিয়ে বাইরে আসলাম। তখন মা আমাকে হারিকেনটা জ্বালিয়ে দিয়ে বললেন, সাবধানে যাস বাবা, আর বেশি রাত করিস না কেমন? মায়ের কথায় আমি হারিকেনটা নিয়ে রওনা করলাম নদীর দিকে। এখানে একটা কথা বলি, এই গল্পটা লেখা অনেক আগেরকার জীবন জীবিকা নিয়ে। আগে যেমন ঘরে ঘরে বিদ্যুৎ ও লাইটের তেমন প্রচলন ছিল না এত ঘন ঘন বসতি। তাই গল্প পড়া বা শোনার সময় ফিল করবেন আগেরকার চলাফেরা জীবন জীবিকা নিয়ে। যাই হোক, আমি হারিকেনটা নিয়ে হাঁটছি। আকাশের চাঁদটা ঝলমল করছে, পাশের ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, শরীরে লাগছে শীতল মিষ্টি বাতাস। এরকম একটা মুহূর্ত আমি উপভোগ করেছি আর হাঁটছি। এভাবে বেশ কিছুক্ষণের মধ্যেই নদীর কাছে পৌঁছে ঘাটে বাঁধা আমার নৌকার কাছে গেলাম। নৌকার কাছে গিয়ে হারিকেনটা নৌকার একটা জায়গায় বেঁধে আমি নৌকাটা নিয়ে নদীতে যাব, এমন সময় আমার পেছন থেকে একটা ডাক আসলো, এই যে ভাই, একটু দাঁড়ান। পেছনে আওয়াজটা পেয়ে আমি পেছনে তাকাতেই দেখলাম, উঁচু লম্বা দেখতে সুন্দর, পরনে সাদা জুব্বা, এরকম একজন মানুষ আমাকে ডাকছে। ওনার ডাকে আমি বলে উঠলাম, কে আপনি? আপনি কি আমাকে ডাকছেন? আমার কথায় উনি মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ ভাই, আপনাকে ডাকছি। আসলে আমি শহর থেকে এসেছি, এই গ্রামে আমার আত্মীয় আছে। এখানে আসার পর শহর থেকে খবর আসছে আমার স্ত্রী অনেক অসুস্থ, আমাকে শহরে ফিরতে হবে। আপনি যদি দয়া করে আমাকে নদীর ওপারে ওই ঘাটে নামিয়ে দিতেন, আমার না অনেক উপকার হতো। ওনার কথায় আমি বললাম, কিন্তু আমি তো মানুষ পারব করি না, আমি যে মাছ ধরি। আমি মাছ ধরতে ধরতেই ঘাটের দিকে যাব, এতে অবশ্য বেশ দেরিও হবে। আমার এমন কথা শুনেনি বললেন, সমস্যা নেই, আপনি মাছ ধরতে ধরতে ওদিকে গিয়ে আমাকে নামিয়ে দিয়েন। ওনার কথায় আমি একটু চিন্তা করে বললাম, ঠিক আছে, আসুন, এসে নৌকায় বসে পড়ুন। আমার কথায় সেই লোকটা নৌকায় এসে বসলেন। উনি বসে আমি নৌকা বাইতে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ পর মাঝ নদীতে আসার পর আমি জাল ফেললাম। প্রথমবার জাল ফেলায় তেমন মাছ উঠল না জালে। এবার দ্বিতীয়বার জাল ফেলার পর আমার নৌকায় বসে থাকা সেই লোকটা বললেন, ভাই, এই যে এইখানে জালটা ফেলুন। ওনার কথা মতো আমি জালটা ফেলে সেটা তুলে অবাক হয়ে গেলাম, কারণ এইবার জালে অনেক মাছ উঠে এসেছিল। অনেক মাছ উঠে আমি খুশি মনে আবারও জালটা রেডি করলাম। তখন সেই নৌকায় থাকা লোকটা আবারও বললেন, এবার এখানে ফেলুন ভাই। ওনার কথা মতো এবারও জাল ফেলে অবাক হলাম, কারণ এবারও জালে অনেক মাছ উঠে এসেছে। পরপর দুইবার পর অনেক মাছ উঠায় নৌকায় থাকা ওনাকে বললাম, আপনার তো রাশি বেশ ভালো, আপনি যেখানে বললেন সেখানে ফেলে অনেক মাছ পেলাম। আমার কথায় সে লোকটা বলল, সবই আল্লাহর রহমত। এই বলে উনি বললেন, ভাই, এবার এখানে জালটা ফেলুন। ওনার কথা মতো এবারও আমি জালটা ফেললাম। এবার আমার জালে মাছের সাথে একটা বোতল ভেসে উঠলেন। বোতলের মুখটা শক্ত করে লাগানো। বোতলটা উঠায় আমি মাছগুলো নিয়ে সে বোতলটা আবার নদীতে ফেলতে যাব, এমন সময় নৌকায় থাকা সেই লোকটি বললেন, বোতলটা পানিতে ফেলিয়েন না, অনেক সময় তো বোতল বা অন্য কোনো পাত্রে গুপ্তধন থাকে,
বোতলটা যেহেতু আপনার জালি উঠেছে, ভেতরে দেখুন, কিছু পেরেও পেতে পারেন, আর না পেলে তো কোনো ক্ষতি নেই, তাই না? ওনার কথায় আমি ভাবলাম, ঠিকই তো। এই ভেবে বোতলটা ভেঙে ফেললাম। তখনই বোতলটা ভেঙে ফেলার পর সেখানে কিছু পেলাম না। কিছু না পায়ে সেই লোকটা বললেন, আপনার ভাগ্যে মনে হয় গুপ্তধন ছিল না, এটা একটা খালি বোতল। ওনার কথায় আমি বিষয়টা হেসে উড়িয়ে দিলাম। এরপর উনি আবার আমাকে নানান রকম জায়গায় জাল ফেলতে বলল। আমি সেখানে জাল ফেলে অনেক মাছ ধরেছিলাম। এভাবে বেশ কিছুক্ষণ যাবার পর আমি নদীর ওপারে ওই ঘাটের কাছে চলে আসলাম। সেখানে আসায় নৌকা থাকা লোকটাকে বললাম, ভাই, আপনার ঘাট চলে এসেছে, আপনি ঘাটে নামবেন নিশ্চয়ই। ঘাটে নামার আগে আমাকে একটা সত্যি কথা বলেন তো। আমার কথায় উনি বললেন, কি কথা বলবো বলুন? তখন আমি ওনাকে অবাক করে দিয়ে বলি, আমি যদি ভুল না করে থাকি, তাহলে আপনি মানুষ না, আপনি একটা জিন। আপনি জিন হয়ে আমার নৌকা করে পার হলেন কেন, এই কথাটা কি জানতে পারি? আরেকটা কথা, আমি আপনাকে নদী পার করেছি, এ উপকারের বিনিময় হলেও আমার কোনো ক্ষতি করবেন না। আমার কথায় উনি অবাক হয়ে বললেন, হ্যাঁ আমি জিন, কিন্তু আপনি এটা বুঝলেন কি করে? নাকি এটা আগে থেকেই জানতেন? সে জিনটার কথায় আমি বললাম, আমি যখন মাঝ নদীতে মাছ ধরি, তখন আপনি নৌকাতে হাঁটা চলা করছিলেন। মাঝে মধ্যে আমার ধরা মাছগুলো দেখতে আসছিলেন। আমি তখন খেয়াল করেছি আপনি হেঁটে না, নৌকা থেকে একটু উপরে উড়ে উড়ে চলাফেরা করেছেন। আমি তখনই বুঝতে পেরেছি আপনি মানুষ না, আপনি একজন জিন। আমার কথায় জিনটা বললেন, হ্যাঁ আমি জিন, কিন্তু আপনি এটা বুঝলেন কি করে? আপনি অনেক চালাক ও ভালো মানুষ। আসলে সত্যি বলতে আমাদের জিনদের কিছু বাধা আছে, আমরা চাইলেও সেই বাধার বাইরে গিয়ে কাজ করতে পারি না। আমি উড়তে পারি ঠিক আছে, কিন্তু কিছু মুহূর্তেও বাধার কারণে নদীর পারাপার হতে পারি না, কারো সাহায্য ছাড়া। আমি নদীটা পার হতে পারছিলাম না, তাই আপনার সাথে আপনার নৌকা করে পার হলাম। আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনি ভালো মানুষ। আমি এখানেই নেমে যাচ্ছি, আপনি এখানে আর দেরি না করে বাড়িতে চলে যান। কথাটা বলেই সেই জিনটা নৌকার একটু উপরে দিয়ে সেই ঘাটে নামলেন, আর আমার দিকে তাকিয়ে বাতাসে মিলিয়ে গেলেন। জিনটা চলে যাওয়ার পর আমার কাছে সব স্বপ্নের মতো লাগছিল। আমি সত্যি একটা জিনের সাথে এতটা সময় কাটালাম। সেই জিনটা চলে যাওয়ায় আমি আর সেখানে দেরি না করে চলে আসলাম আমার গ্রামের ঘাটে। ঘাটে এসে নৌকাটা রেখে মাছগুলো নিয়ে রওনা করলাম বাড়ির দিকে। অন্য দিনের থেকে আজ অনেক মাছ পেয়েছি। আমি মাছগুলো নিয়ে তাড়াতাড়ি করে হেঁটে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে মাকে ডাক দিলাম। আমার ডাকে মা উঠে মাছগুলো দেখে বললেন, বাবা জয়নাল, আজ তো অনেক মাছ পাইছিস, এত মাছ কোথায় পেলি রে? মায়ের কথা জবাবে আমি বললাম, পেয়েছি, নদীতে পেয়েছি। আজকে কেন জানি বেশি মাছ ধরা পড়েছে। তুমি মাছগুলো রেখে দাও, সকাল সকাল মাছগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। কথাটা বলে আমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে কথা মতো মাছগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করলাম। মাছগুলো বিক্রি শেষে বাড়ির জন্য বাজার করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে মাকে বললাম, মা, এ নাও বাজার, তুমি রান্না করো, আমি একটু ঘুমাই। রাতে তো মাছ ধরতে কেটে যায় অনেকটা সময়। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর পর দুপুরের দিকে যখন ঘুম থেকে উঠি, তখন আমার মনে হলো আমার মাথার পাশে কেউ বসে আছে। মাথার কাছে কেউ বসে আছে দেখে উঠে বিছানায় বসলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কাউকে দেখতে না পেয়ে উঠে গোসল করে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে বাইরে গিয়ে বন্ধুদের সাথে কাটিয়ে দিলাম বাকিটা সময়। এভাবে কেটে গেল দিনটা। চলে আসলো রাত। রাত হওয়ায় রোজ রাতের মতো আমি রাতের খাবার শেষে মাছ ধরা জাল, নৌকার বৈঠাও, মায়ের কাছে হারিকেনটা নিলাম। সব কিছু নিয়ে আমি হাঁটতে লাগলাম নদীর দিকে। খুব সুন্দর মিষ্টি বাতাস এসে লাগছিল গায়ে। আমি আপন মনে হাঁটতে হাঁটতে আমার নদীর ঘাটে নৌকার কাছে গেলাম। সেখানে যাবার পর হারিকেনটা নৌকার সাথে বেঁধে নৌকায় বসে মাছ নদীর দিকে যেতে লাগলাম। আমার থেকে দূরে দূরে অন্য জেলেরা মাছ ধরছে। আমি নৌকা দিয়ে মাছ নদীতে যাওয়ার পর জাল ফেললাম। আমি জাল ফেলে সেটা তুলে দেখলাম বেশ মোটামুটি কিছু মাছ উঠে এসেছে জালে। মাছগুলো উঠে আমি সেখানে নিতে যাব, এমন সময় আমার নৌকার সামনে থেকে মিষ্টি কণ্ঠে কেউ বলে উঠল, বাহ, খুব সুন্দর মাছ উঠেছে তো তোমার জালে। এই রকম মিষ্টি কণ্ঠ শুনে আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম খুব সুন্দরী একটা মেয়ে আমার নৌকায় বসে আছে। চাঁদের আলোতে মেয়েটার শরীর ঝলমল করছে। আমি মেয়েটাকে দেখে কিছুক্ষণ মুখ ধরে তাকিয়ে থেকে বললাম, কে আপনি? আপনি মাঝ নদীতে আমার নৌকায় আসলেন কিভাবে?
আমার কথা জবাবে মেয়েটা মুচকে হেসে বলল, আমি কে জানো না? আমি তোমার বউ। নিজের বউকে চিনতে পারছো না বুঝি? মেয়েটার এমন কথায় অবাক হয়ে বললাম, মানে আপনি আমার বউ মানে? আমার কথায় মেয়েটা এবার হেসে ফেলে বলল, ভয় পেও না, মজা করছিলাম। আচ্ছা আমার দিকে তাকাও। আমার দিকে তাকিয়ে ধারণা করে বলো তো আমি কি হতে পারি? এই মাছ নদীতে তোমার নৌকায় কি হঠাৎ করে কোনো মানুষ আসতে পারে? মেয়েটার কথায় আমি একটু ভয় পেয়ে বললাম, তাই তো, এতক্ষণ তো এই বিষয়টা খেয়াল করিনি। আপনি মানুষ নন, আপনি নিশ্চয়ই কোনো পরী। আমার কথায় মেয়েটা মাথা নাড়িয়ে জবাব দিলেন, হ্যাঁ, আমি একটা পরী। আমার নাম আয়েশা, আমি আয়েশা পরী। সেই পরীর কথায় আমি বেশ অবাক হয়ে বললাম, আপনি আমার এখানে কেন? আমার কোনো ক্ষতি করতে আসেননি তো? আমার কথার জবাবে আয়েশা পরী বললেন, না না, সেরকম কিছু না, আমি আসছি তোমাকে ধন্যবাদ দিতে। ধন্যবাদ কিসের ধন্যবাদ দিতে আসছেন? আমার কথায় তখন আয়েশা পরী বললেন, তোমার কি মনে আছে গতকাল রাতে এই সময় তোমার নৌকায় একজন জিন আসছিল? পরীর কথার জবাবে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে বলছিল কোথায় কোথায় জাল ফেলতে হবে। আমার কথা শুনে আয়েশা পরী বলল, সে জিনটা এমনি এমনি তোমার কাছে আসেনি, ও একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। তোমার মনে আছে নিশ্চয়ই, গতকাল রাতে তোমার জালে একটা বোতল উঠে এসেছিল। সেই জিনটার কথায় তুমি বোতলটা ভেঙে ফেলেছিলে। আমি সেই বোতলের ভিতরে বন্দী ছিলাম। হ্যাঁ, আমি সেই বোতল বন্দী ছিলাম 20টা বছর। পরীর এমন কথায় আমি অবাক হয়ে বললাম, কি 20 বছর? তখন পরী আয়েশা পরী হ্যাঁ, আমাকে 20 বছর আগে বিনা অপরাধে বোতল বন্দি করে একজন কবিরাজ। আমি 20টা বছর নদীর গভীরে কাটিয়েছি। 20 বছর পর আমার বন্দি হওয়া বোতলটা ভাসতে ভাসতে তোমাদের এই নদীতে আসি। তোমাদের এখানে বোতলটা আসার সময় আমার এক পরিচিত জিন গত রাতে তোমার কাছে আসে। আমার পরিচিত জিনটা কাল তোমার কাছে আসে এবং বলে ওখানে জাল ফেলতে, যেন আমি বন্দি হওয়া বোতলটা তোমার জালে ওঠে। সেই জিনের প্ল্যান মতো তুমি নদীতে জাল ফেলে বোতলটা তো আর ভেঙে ফেলো। বোতলটা ভেঙে ফেলে আমি মুক্ত হই। আমাকে মুক্ত করার জন্য তোমাকে ধন্যবাদ দিতে আসলাম। আমি মুক্ত হয়ে অনেক খুশি, আমার অনেক ভালো লাগছে। বলো তো কি চাও? তুমি যা চাবে আমি চেষ্টা করব তোমাকে সেটাই দেয়ার। আয়েশাপুরীর কথা আমি বললাম, আপনি 20টা বছর পর মুক্ত হয়েছেন, আমি জেনে বা না জেনে আপনাকে মুক্ত করেছি। আমি আপনাকে মুক্ত করতে পেরে খুশি, আমার কিচ্ছু চাই না। কাউকে উপকার করে উপকারের প্রতিদান নিতে নেই। আমার এরকম কথায় আয়েশাপুরী বললেন, বাহ, খুব ভালো কথা বলতে পারো তো, তোমার ব্যবহার ও তোমার কথাবার্তা খুব ভালো। আচ্ছা, তুমি কি রোজ রাতে মাছ ধরতে আসি নদীতে? হ্যাঁ, রোজ রাতে আসি, এটা আমার পেশা। মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চলে আমাদের। আমার কথায় আয়েশাপুরী বলল, তুমি রোজ রাতে মাছ ধরতে আসার সময় আমি তোমার কাছে আসব, গল্প করব। এরকম সুন্দর মুহূর্তে তোমার সাথে বসে গল্প করতে পারলে ভালো লাগবে। শোনো, আমি তো একটা পড়ি, আমার বিষয়ে তোমাকে সব খুলে বললাম। আমার কারণে তোমার কখনো কোনো ক্ষতি হবে না, তাই দয়া করে আমার কথা কাউকে বলো না, এতে আমি তোমার কাছে আসতে পারবো না। আয়েশাপুরী কথা আমি বললাম, ঠিক আছে। তখন আয়েশাপুরী বলল, আমার সাথে গল্প করতে করতে তো সময় কেটে গেল, একটুও তো মাছ পেলে না, এদিকে রাত গভীর হয়ে আসছে। শোনো, আমি যেখানে বলি সেখানে জাল ফেলো, তোমাকে বেশিরভাগ জাল ফেলতে হবে না, 2 বার ফেলো, আল্লাহর রহমতে তাতে অনেক মাছ পাবে। কথাটা বলে আয়েশাপুরী আমাকে কিছু জায়গা দেখিয়ে দিলে আমি সেখানে সেখানে জাল ফেললাম। আর সত্যি 2 বার জাল ফেলে আমি আল্লাহর রহমতে অনেক মাছ পেলাম। আমি অনেক মাছ পাওয়ায় আয়েশাপুরী বলল, যাও, আজ এগুলো নিয়ে বাড়িতে যাও, কালকে আবার এসো, কেমন? আমি চলে যাচ্ছি। কথাটা বলে আয়েশাপুরী বাতাসে মিশে গেলেন। আয়েশাপুরী চলে যাওয়ায় আমি আর দেরি না করে ঘাটি নৌকা বেঁধে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে মাকে মাছগুলো রাখতে বলে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালের যথারীতি মাছগুলো বাজারে বিক্রি করে বাড়িতে আসলাম। বাড়িতে এসে দুপুরে মা ও আমি খাবার খাওয়ার সময় মা বললেন, আচ্ছা জয়নাল, 2 দিন রাত থেকে অনেক মাছ পাচ্ছিস, কারণ কি? আগে তো এত মাছ পাইতি না। মায়ের কথা জবাবে আমি কথা ঘুরিয়ে বললাম, আসলে মা, আমি এখন বুঝি কোথায় কোথায় জাল ফেলে অনেক মাছ পাওয়া যায়। আমার কথায় মা আর কিছু বললেন না, বিষয়টা স্বাভাবিকভাবেই নিলেন। এদিকে আমি একটু ভয়ে ছিলাম, মা হঠাৎ এসব কথা বলছে কেন? যাক, মা তেমন কিছু বুঝতে পারেনি তাহলে। আমি খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম বিকালে ঘুম থেকে উঠে পাশের দোকানে গিয়ে বসে কিছুক্ষণ সময় কাটালাম। ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যার দিকে বাড়িতে ফেরার সময় পেছন থেকে আমাদের গ্রামের একজন চাচা ডাক দিলেন। ওনার ডাকে আমি দাঁড়িয়ে বললাম, চাচা, আমাকে ডাকছো? তখন উনি বললেন, হ্যাঁ, তোকে একটা কথা জিজ্ঞাসা করা ছিল। আমার কথায় সেই চাচা আমাকে বললেন, জয়নাল, তোর মতো আমিও রাতে মাছ ধরতে যাই।
তো গতকাল রাতে মাছ ধরার সময় শুধু দূর থেকে তো নৌকার দিকে তাকাই। আমি তো নৌকার দিকে তাকিয়ে চাঁদের আলোতে দেখি কেউ একজন তো নৌকায় বসে আছে। আমার যতটুকু মনে হয় ওটা কোনো মহিলা বা মেয়ে মানুষ। গতকাল রাতে কি তোর নৌকায় কেউ ছিল, তোর পরিচিত কেউ? ওনার কথায় আমি বললাম, কই না তো বাবা, আমার নৌকায় তো কেউ ছিল না চাচা, তুমি মনে হয় ভুল দেখেছ। আমার নৌকায় কেউ থাকলে আমি তো জানতাম, তাই না? আমার এমন কথায় চাচা বললেন, না না, আমি তো ঠিকই দেখেছি জয়নাল, আমার মনে হয় ওটা কোনো পিশাচ জিন ছিল। রাতের বেলা এই পিশাচ জিনেরা মাছ খেতে আসে। চাচার কথায় বললাম, সেটাও হতে পারে, তবে আমি তো জানি না। আচ্ছা চাচা থাক, সন্ধ্যায় গেছে, বাড়িতে যাই। কথাটা বলে আমি বাড়ির দিকে আসতে লাগলাম। বাড়ির দিকে আসছি আর মনে মনে ভাবছি, বেঁচে গেলাম। বাবা, চাচা নিশ্চয়ই আমার নৌকায় বসে থাকা আয়েশা পরীকে দেখছে। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি মা রান্না করছে। মা রান্না করছে, ওদিকে আমি জালটা রেডি করছি। জালে কোনো ছেঁড়া আছে কিনা চেক করছি। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর আমি মাকে বললাম, মা রান্না কি হলো? আমার কথায় মা বলল, হ্যাঁ হয়ে গেছে, তুই হাত মুখ ধুতে আয়, খেতে আয়। মায়ের কথায় আমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম। খাবার শেষে রোজকার মতো নৌকার বৈঠা, জাল ও হারিকেন নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ি নৌকার কাছে গিয়ে দেখলাম আয়েশা পুরি বসে আছে। আয়েশাকে দেখে আমি বললাম, আরে আপনি আজকে আগে থেকে বসে আছেন? আমার কথার জবাবে আয়েশা বললেন, তোমার জন্য অপেক্ষা করছিলাম, আসেন নৌকায় আসুন। আয়েশার কথায় হারিকেনটা নৌকায় বেঁধে নৌকাটা নিয়ে চলে গেলাম মাঝ নদীতে। সেখানে গিয়ে আয়েশা পরীকে বললাম, জানেন কি হয়েছে? কালকে আপনি আমার নৌকায় বসে আমার সাথে কথা বলছিলেন। এটা দূর থেকে অন্য একজন জেলে দেখেছে আপনাকে। পরে আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে আমি কথা কাটিয়ে দেই। আমার কথায় আয়েশা বলল, ভালো করেছ, আসলে আমারই ভুল ছিল। আমি সরাসরি তোমার সামনে বসে কথা বলছিলাম। এখন আর ভয় নেই, তুমি চিন্তা করো না, তুমি ছাড়া কেউ দেখবে না আমাকে, শুধু তুমি দেখতে পাবে। তখন আচ্ছা, আপনার মা বাবা আপনার রাজ্যে এসব এখন নেই? আমার কথার জবাবে রান্নাত বললেন, আমার মা বাবা বেঁচে নেই, আর আমাদের জিন রাজ্য আছে। আমি জিন রাজ্য তেমন জানি না, অনেকদিন বোতলবন্দি ছিলাম তো। ও, তোমার ভাই বোন নেই বুঝি? তখন আয়েশা বললেন, আপন ভাই বোন নেই, চাচাতো ভাই বোন আছে। তুমি হঠাৎ এসব জিজ্ঞাসা করছো যে? না, এমনি ভাবলাম জিজ্ঞাসা করি, জানতে ইচ্ছে হলো তাই। আমার কথায় আয়েশা বলল, জানলে তো আর কিছু জানা থাকলে বলো, আর জানা না থাকলে এবার নদীতে জাল ফেলো, অনেক তো গল্প করলাম। আয়েশার কথায় আমি বললাম, হ্যাঁ। কথাটা বলে নদীতে জাল ফেললাম। নদীতে জাল ফেলে মাছ ধরছে ও আয়েশার সাথে কথা বলছি। এভাবে ১.৫-২ ঘন্টা মাছ ধরা শেষে আয়েশাকে বললাম, আমার তো মাছ ধরা শেষ, আল্লাহর রহমতে অনেক মাছ পেয়েছি, আমি এখন বাড়িতে চলে যাই। আমার কথায় আয়েশা বলল, ঠিক আছে চলো, আমিও তোমার সাথে গল্প করতে করতে যাই। চিন্তা করো না, আমাকে কেউ দেখবে না, আমি তোমার বাড়ির কাছাকাছি গিয়ে চলে যাব। ওর কথায় আমি রাজি হলাম। তখন আয়েশা আমার সাথে হাঁটতে লাগলেন। আমিও আয়েশা গল্প করছি ও হাঁটছি। এভাবে বেশ কিছুক্ষণ পর আমি বাড়ির কাছে আসলে আয়েশা বলল, জয়নাল, তাহলে তুমি বাড়িতে যাও, কাল আবার দেখা হবে। কথাটা বলে আয়েশা বাতাসে মিশে গেলেন ও চলে যাবার পর আমিও আর মাছ না ধরে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে মাছগুলো আমি নিজেই রাখলাম, না অসুস্থতায় মাকে আর ডাকলাম না। পরের দিন সকালে মাছ বিক্রি করে বাড়িতে আসার পর মাকে বললাম, মা, তোমার শরীর এখন কেমন? এই যে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, খাবার খেয়ে ওষুধ খেও। আমার কথায় মা বললেন, আমার আর ওষুধ লাগবে না, তুই বিয়ে করতে রাজি হয়েছিস, তোকে বিয়ে করাইয়ে বউ নিয়ে আসব, এই খুশিতে এমনিই আমি সুস্থ হয়ে গেছি। যা বাবা, হাত মুখ ধুয়ে খেতে আয়। মায়ের কথায় হাত মুখ ধুয়ে খেতে আসলাম। খাবার সময় মা বলল, জানিস, একটু আগে ঘটকের সাথে কথা হলো। ঘটক বলল, ভালো কোনো মেয়ের খোঁজ পেলে আমাকে জানাবে, বা তার পরিচিত কোনো ঘটক পেলে তাকে আমার বাড়িতে পাঠিয়ে দিবে। মায়ের কথায় আমি বললাম, তোমরা যা ভালো মনে হয় করো। এই বলে খাবার খেয়ে ঘরে চলে গেলাম। আমি জানি, আমি আয়েশা পুরীকে যতটা ভালোবাসি, আয়েশাও আমাকে ততটা ভালোবাসে। আমার বিয়ের কথা শুনে জানাত অনেক মন খারাপ করছে। আয়েশার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভেঙে গেল একেবারে বিকেলে। মা আমাকে ডাকছে আর বলছে, এই জয়নালর, দেখ কে এসেছে, একজন ঘটক এসেছে তোকে দেখতে। মায়ের কথায় আমি উঠে হাত মুখ ধুয়ে ঘটকের সামনে গেলাম। ঘটকের সামনে গিয়ে ওনাকে সালাম দিয়ে কথাবার্তা বললাম। তখন সে ঘটক বলল, নদীর ওই পারে একটা ভালো মেয়ে আছে, তোমরা চাও তো কালকে যেতে পারি দেখতে। ঘটকের কথার জবাবে মা বললেন, হ্যাঁ, আমরা কালকেই যাব, আপনি সকালে এসেন, আমাদের তো নৌকা আছে, আমরা কাল সকালেই যাব মেয়েটাকে দেখতে। মায়ের কথায় ঘটক চলে গেলেন। এদিকে সেদিন রাতে আমি নদীতে মাছ ধরতে গিয়ে দেখলাম আয়েশা মন খারাপ করে বসে আছে।
আয়শাকে মন খারাপ করে দেখে নৌকা বাইতে বাইতে ওকে বললাম, আয়শা, আমি জানি আমার মতো তুমিও আমাকে অনেক ভালোবাসো। আমার অন্য কোথাও বিয়ে হবে এটা মানতে পারছো না। আমার অনেক খারাপ লাগছে। জানো, কাল সকালে মা আমাকে নিয়ে যাবে একটা মেয়েকে দেখতে। আমার কথা শুনে আয়েশা বলল, যাও, তোমাকে তো আর জোর করে আটকাতে পারবো না। আচ্ছা থাকো, তোমাকে দেখার ইচ্ছে হয়েছিল বলে আসলাম। তুমি মাছ ধরো, আমি চলে যাই। আয়েশার কথা ওকে বললাম, আয়েশা যেও না, শুনো, মন খারাপ করো না, বোঝার চেষ্টা করো। কিন্তু আমার কোনো কথা আয়েশা শুনল না, না শুনেও চলে গেল। এদিকে আমার মন খারাপ হয়। আমি সে রাতে মাছ না ধরে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নিজের ইচ্ছার বিরুদ্ধে মা ও ঘটকের সাথে চলে গেলাম নদীর ওই পারে একটা মেয়ে দেখতে। আমি যখন ওই মেয়েটাকে দেখতে যাচ্ছিলাম তখন আয়েশা আমাকে দেখা দিয়েছিল। আমি আয়েশাকে দেখছি, শুধু ওর মন অনেক খারাপ ছিল। আমার নিজেরও খারাপ লাগছিল অনেক। কি করব, মায়ের কথা রাখতেই হবে। আমি মায়ের সাথে ওই মেয়েটাকে দেখতে যাওয়ার পর মেয়েটাকে দেখলাম। মাও মেয়েটাকে অনেক পছন্দ করছে। মা মেয়েটাকে পছন্দ করায় ঘটক মাকে বললেন, মেয়ে যেহেতু পছন্দ হয়েছে, এদিকে আপনার ছেলে জয়নাল খেয়ে এদেরও পছন্দ হয়েছে, তাহলে দেরি করে কী লাভ, আজকে এদের বিয়েটা দেই, বিয়ে পড়িয়ে একবারে বউ নিয়ে বাড়িতে যাই। ঘটকের কথায় মা বললেন, ওরা কি রাজি হবে? মায়ের কথায় ঘটক সাহেব বললেন, আমি কথা বলে দেখি। এ বলে ঘটক ওই মেয়ের মা বাবার সাথে কথা বলে ওদের রাজি করালেন। এদিকে আমি মাকে বললাম, মা, আজকে মেয়ে দেখতে এসে বিয়ে করতে হবে, অন্যদিন করলে হতো না? তখন মা বললেন, ওরা রাজি হলে আমাদের আপত্তি কোথায়? মেয়েটাকে তো আমাদের পছন্দ হয়েছে, ওরা রাজি হলে আমরাও রাজি হব। এছাড়াও দূরের পথ, বারবার আসবো নাকি? মায়ের কথায় আমি মন খারাপ করে বসে রইলাম। দেখতে আসছি অন্য মেয়ে, কিন্তু বারবার আয়েশাপুরীর কথা মনে পড়ছে। আমি মন খারাপ করে বসে আছি। ওদিকে ঘটক মেয়ের মা বাবার সাথে কথা বলে ওদের রাজি করিয়েছেন। ওরা রাজি হওয়ায় মাও রাজি হয়ে গেলেন। তখন আর দেরি না করে সেদিন বিকেলেই আমরা ওর মেয়েটার বিয়ে হলো। যে মেয়েটার সাথে বিয়ে হলো ওর নাম মরিয়ম। মরিয়মের সাথে বিয়ে হবার সময় আমার চোখে পানি চলে আসছিল। যাই হোক, বিয়ে শেষে নতুন বউকে নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আশেপাশে অনেকেই দেখতে আসে। সবাই দেখে আর মাকে জিজ্ঞাসা করে, কোথাকার মেয়ে, বাড়ি কই? সবার কথা জবাবে মা সব ঘটনাতে বলেন। মা বলে, হঠাৎ মেয়ে দেখতে গিয়ে বিয়ে হয়েছে। এদিকে আমার বিয়ে হয় সে রাতে নদীতে মাছ ধরতে যাইনি। পরের রাতে খাবার খেয়ে মাকে বললাম, মা, ওমা, আমার হারিকেনটা রেডি করে দাও না, দেরি হয়ে যাচ্ছে তো, মাছ ধরতে যাব। আমার কথায় মা বললেন, এখন আমাকে বলিস? এখন তোর বউ হয়েছে, তোর বউ তোর জন্য হারিকেন রেডি করছে, যা ঘরে গিয়ে ওগুলো নিয়ে মাছ ধরতে যা। আর শোন, তাড়াতাড়ি আসিস বাড়িতে। বাড়িতে নতুন বউ, বুঝতেই পারছিস। মায়ের কথায় আমি ঘরে গিয়ে আমার বউ মরিয়মকে বললাম, হারিকেনটা দাও। আমার কথায় মরিয়ম হারিকেনটা আমাকে দিয়ে বললেন, আপনি কি রোজ রাতে মাছ ধরতে যান? হ্যাঁ, আমি রোজ রাতে মাছ ধরতে যাই, এটাই আমার পেশা। আমার কথায় মরিয়ম আমাকে হারিকেনটা দিয়ে বললেন, সাবধানে যাবেন আর তাড়াতাড়ি আসবেন। ওর কথায় হারিকেন জালো, নৌকার বৈঠা নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। সেখানে গিয়ে দেখলাম আয়েশা নৌকায় বসে আছে। আমাকে দেখে আয়েশা বলল, কি ব্যাপার, নতুন বউকে নিয়ে মাছ ধরতে আসলে যে? যাও, বাড়িতে যাও। আয়েশার কথায় আমি নৌকাটা নিয়ে মাছ নদীতে গিয়ে বললাম, সত্যি বলতে তোমার কথা অনেক মনে পড়ছিল। আয়েশা, তুমি আমাকে ছেড়ে যেও না, রোজ রাতে আসবে, আমার কথা বলবে, গল্প করব। আমার কথায় আয়েশা বলল, এখন আমার কি দরকার, তোমার বউ তো আছে, বউকে নিয়ে আসতাম মাছ ধরতে। জানি মন খারাপ করেছ, আমার কিছু করার ছিল না, বাধ্য হয়ে বিয়েটা করেছি, দয়া করে মন খারাপ করো না। আমার কথায় জানাত বললেন, গল্প করবে নাকি মাছ ধরবে? জাল ফেলে মাছ ধরতে, বাড়িতে যাও, তোমার বউ নিশ্চয়ই অপেক্ষা করছে তোমার জন্য। আয়েশার কথায় ওকে বললাম, কোথায় জাল ফেলবো বলো, আমি কি জানি, তোমার যেখানে ইচ্ছা সেখানে জাল ফেলো। আয়েশার এমন অভিমানী কথায় মুচকি হেসে বললাম, পরীরাও অভিমান করতে পারে বুঝি, অভিমান না করে বলো না কোথায় ফেলবো। তখন আয়েশা বলল, এখানে জাল ফেলো। আয়েশা পরীর কথা মতো আমি সেখানে জাল ফেললাম। ওর কথা মতো জাল ফেলছি আর মাছ ধরছি। এমন সময় আয়েশা বলল, তা তোমার বউকে দেখালা না, আমাকে দেখাবা নাকি? দেখানো যাবে না জানাতে কথায় ওকে বললাম, কি বলো, দেখানো যাবে না কেন, আজকে দেখবা? আর কিছুক্ষণ মাছ ধরে বাড়িতে যাব, তুমি আমার সাথে যাবা, আমার বউ মরিয়মকে দেখবে। আমার এমন কথায় জানাত বলল, তোমার বউয়ের সামনে যাব নাকি, আমাকে দেখে আবার জ্ঞান হারিয়ে ফেলুক, তাই না? আমি অদৃশ্যভাবে দেখব। হ্যাঁ হ্যাঁ, তাই দেখো। আচ্ছা চলো, আজ আর মাছ ধরব না, বেশ মোটামুটি রাত হয়েছে, আজ বাড়িতে ফেলি। এই বলে নৌকাটা ঘাটে বেঁধে মাছগুলো নিয়ে রওনা করলাম বাড়ির দিকে। এটিকে আয়েশা পরী আমার পাশাপাশি হাঁটছে। এভাবে আমি বাড়ির কাছে আসায় আয়েশা পরী বললেন, যাও ঘরে যাও, আমি বাতাসে মিশে তোমার বউকে দেখব। এ বলে বাতাসে মিশে গেলেন আয়েশা পরী। আয়েশা চলে যাওয়ার পর আমি বাড়িতে ঢুকে আমার বউ মরিয়মকে ডাকলাম। আমার ডাকে মরিয়ম বের হওয়ায় আমি বললাম, এই মাছগুলো রাখো। আমার কথা মতো মরিয়ম মাছগুলো রাখায় আমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। শুয়ে ভাবছি, আয়েশা পরী নিশ্চয়ই অদৃশ্যভাবে আমাকেও আমার বউ মরিয়মকে দেখেছে।
আমাকে চুপ করে থাকতে দেখে মরিয়ম বলল, তুমি এরকম চুপ করে আছো কেন? কিছু ভাবছো নাকি? তখন আমি বললাম, না না কিছু না, ঘুম পাচ্ছে, ঘুমাও। আমিও ঘুমাই। এই বলে মরিয়ম ও আমি কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে বাড়ির দিকে আসার সময় আয়েশাপরি আমার কাছে আসার পাশে হাঁটতে হাঁটতে বলে, কি ব্যাপার, বাজার থেকে খালি হাতে ফিরেছ? নতুন বউয়ের জন্য কিছু নিলা না? আয়েশার কথায় আমি বললাম, কি আর নিব, সত্যি বলতে কি, মায়ের কথায় আমি মরিয়মকে বিয়ে করেছি, ওকে এখনো মন থেকে মেনে নেইনি। আমি তো তোমাকে ভালোবাসি, এসব কথা বাদ দাও। তুমি হঠাৎ দিনের বেলা আমার কাছে যে? আমার কথার জবাবে আয়েশা বলল, কেন, দিনের বেলা আসতে মানা নাকি? আসলাম, তোমাকে দেখতে ইচ্ছে হলো তাই। ও আচ্ছা আচ্ছা আয়েশা, একটা কাজ করো, তুমি কোনো মানুষ রূপ নাও, নিয়ে আমার সাথে আমার বাড়িতে চলো, তারপর খাওয়া দাওয়া করে চলে যাবা, আমার বউকে দেখাও হবে। আমার কথায় জান্নাত বলল, হ্যাঁ ভালো বুদ্ধি দিয়েছ, পরে কোনো সমস্যা হোক, তাই না? দিনের বেলা মানুষ রূপে নেওয়া যাবে না, সমস্যা হবে। আর তোমার বউকে কালকে রাতে দেখছি। আমি জানাতে কথায় ওকে বললাম, ও তোমার সমস্যা হবে, থাক তাহলে। আচ্ছা আমার বাড়ি তো চলে আসছি, তুমি তাহলে যাও, রাতে মাছ ধরতে গেলে দেখা হবে। আমার কথায় আয়েশাপরি চলে গেলে আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে মাকে ডাকলাম। আমার ডাকে মরিয়ম ঘর থেকে বেরিয়ে বললেন, মা তো বাড়িতে নেই, পাশের বাসার চাচির বাড়িতে গেছেন। মরিয়মের কথায় ওকে বললাম, এই বাজারের ব্যাগটা নাও। কথাটা বলে আমি হাত মুখ ধুয়ে ঘরে আসলাম। তখন মরিয়ম আমাকে খাবার খেতে দিলেন। ও খাবার দিয়ে আমি খাবার খেয়ে শুয়ে আরাম করতে লাগলাম। এভাবে সেদিনটা বাড়িতেই কেটে গেল। এই ঘটনার পর এক এক করে কেটে গেল একটি মাস। এই এক মাসে আমি রোজকার মতো নদীতে মাছ ধরতে যেতাম, আয়েশাপরির সাথে কথা বলতাম। এক মাস পর এক রাতের ঘটনা। রাত হওয়ায় আমিও আমার মা, মরিয়ম সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। খাওয়া শেষে একটু আরাম করে মরিয়মকে বললাম, মরিয়ম, হারিকেনে তেল ভরে হারিকেনটা পরিষ্কার করে দাও তো। আমার কথায় আমার বউ মরিয়ম হারিকেনে তেল ভরে সেটা পরিষ্কার করে আমার হাতে দিয়ে বলল, এই শোনো না, আমার তোমাকে একটা কথা বলে রাখি। ওর কথায় আমি বললাম, বলো, কি কথা বলো? তখন মরিয়ম বললেন, আমার অনেক ইচ্ছে জ্যোৎস্না রাতে আপনার নৌকায় বসে আপনার মাছ ধরা দেখব, আমাকে আজকে আপনার সাথে নিয়ে যান না। মরিয়মের এমন কথায় আমি মনে মনে ভাবলাম, মরিয়মকে সাথে নিয়ে গেলে তো আয়েশাপরি আমার কাছে আসবে না। এই ভেবে মরিয়মকে বললাম, না, রাতের বেলা তোমার নদীতে যাওয়া ঠিক হবে না, তোমাকে দিনের বেলা নৌকা করে ঘোরাবো, এখন শুয়ে ঘুমাও। কিন্তু মরিয়ম আমার কথা না শুনে বায়না ধরে বসলেন, ওর আজকে রাতেই নদীতে যাবে আমার মাছ ধরা দেখতে। ওর কথায় আমি আরও না করলাম। এদিকে তখন মা এসে বলল, এই বৌমা, কত আশা নিয়ে কথাটা বলল, এরকম না করছিস কেন? যা, বৌমাকে সাথে নিয়ে আজকে মাছ ধরতে যা, বেশি রাত করিস না, তাড়াতাড়ি আসবি, তাহলে তো হলো, তাই না? মায়ের কথায় বললাম, আরে মা, তাই বলে এত রাতের বেলা? তখন মা বলল, জ্যোৎস্না রাত তো, আর তুই তো সাথে আছিস, তাই না? যা, নিয়ে যা। কত আশা করে কথাটা বলল। মায়ের কথায় আমি আর ফেলতে পারলাম না। তখন মরিয়মকে বললাম, ঠিক আছে চলো। আমার কথায় মরিয়ম খুশি হয়ে আমার সাথে সাথে হাঁটতে লাগলেন। আমি জাল, নৌকার বৈঠা নিয়ে হাঁটছি, আর মরিয়ম এক হাতে হারিকেন, অন্য হাতটা আমার হাতে রেখে হাঁটছে। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর নদীর কাছাকাছি পৌঁছাতে আল্লাহ আল্লাহ করতে করতে লাগলেন। কারণ অন্য দিনের মতো যদি নৌকার কাছে গিয়ে দেখি আয়েশাপরি বসে আছে, তাহলে কি হবে? আজকে তো আমার বউ মরিয়ম আমার সাথে। আমি অনেক ভয় নিয়ে নৌকার কাছে গিয়ে দেখলাম আয়েশাপরি নেই। আয়েশা নৌকাতে না থাকায় আমি মনে মনে বললাম, যাক বাবা, বেঁচে গেলাম। আয়েশাপরি নিশ্চয়ই দেখেছে মরিয়মকে। মরিয়মকে দেখে হয়তো চলে গেছে। আয়েশাকে না দেখে হারিকেনটা নৌকার সাথে বাঁধলাম। বেঁধে মরিয়মকে বললাম, উঠো, নৌকায় উঠে বসো। আমার কথা মরিয়ম নৌকায় উঠে আয়েশাপুরি যেখানে বসে থাকতো সেই সেম জায়গাটাতে গিয়ে বসল। মরিয়ম নৌকায় বসায় আমি নৌকা বাইতে লাগলাম। এভাবে চলে গেলাম মাঝ নদীতে। সেখানে গিয়ে নৌকা থামিয়ে আশেপাশে একটু তাকালাম। তাকিয়ে দেখলাম আয়েশাপুরীকে দেখা যায় কিনা। আয়েশাকে না দেখে আমি জাল নিয়ে নদীতে ফেললাম। এরপর জাল উঠে আবার এদিকে সেদিকে তাকালাম। আমাকে এদিক সেদিক তাকাতে দেখে মরিয়ম বললেন, কি হলো, তুমি এদিক সেদিক তাকাচ্ছ কেন? কাউকে খুঁজছ কি? মরিয়মের কথাকে বললাম, কই না, এমনি তাকাচ্ছি। আমার কথা মরিয়ম বলল, আচ্ছা জয়নাল, তুমি কখনো চমকে গেছো, মানে বড় কোনো সারপ্রাইজ পেয়েছো? ওর কথা জবাবে আমি বললাম, না, সেরকম কিছু পাইনি। আমার কথা মরিয়ম বলল, তোমার চোখ দুটো একটু বন্ধ করো। কেন? চোখ বন্ধ করব কেন? আমার কথা মরিয়ম বলল, করোই না, তারপর দেখো কি চমক দেই। আমি না বললে চোখ খুলবে না। মরিয়মের কথায় আমি চোখ বন্ধ করলাম। এই নাও, চোখ বন্ধ করেছি। আমি চোখ বন্ধ করার একটু পরে মরিয়ম বলল, এবার চোখ খুলো। মরিয়মের কথায় আমি চোখ খুলে বেশ চমকে উঠলাম, কারণ আমার সামনে মরিয়ম না, আয়েশাপরি বসে আছে। আয়েশাকে দেখে চোখ কুচলিয়ে অবাক হয়ে বললাম, আরে আয়েশা তুমি? মরিয়ম কোথায়? ওকে কিছু করনি তো? নদীতে ফেলে টেলে দিয়েছ নাকি? আমার কথায় আয়েশা বলল, না, সেরকম কিছু না, তুমি বসো, আমি সব বলছি। আর কি সব বলবা? মরিয়ম কোথায়? ওকে কি করেছ?
জানা জানা সত্যি করে বলো মরিয়ম কোথায়? আমার কথায় আয়েশা বলে, জয়নাল, আমি তোমার মরিয়ম। তুমি আমার মরিয়ম মানে? আয়েশা, সত্যি করে বলো, মরিয়মকে কি করেছ? কোথায় ও? তখন জানাত বলে আবার বলল, জয়নাল, মরিয়ম বলে কেউ নেই, আমিই তোমার মরিয়ম, আর তোমার বিয়ে আমার সাথে হয়েছে। এই বলে আয়েশা পরী আমার চোখের সামনে রূপ বদলি মরিয়মের রূপ নিলেন। এই দৃশ্য দেখে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এটা কিভাবে হলো? আয়েশা, কেমনে কি? তুমি কিভাবে করলে এটা? আমার কথা আয়েশা পরী বললেন, জয়নাল, শোনো, তুমি যেদিন আমাকে ভালোবাসার কথা বলেছ, আমি সেদিনই ঠিক করেছি আমি বিয়ে করলে তোমাকেই করব। কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবেসে কষ্ট অন্য কাউকে বিয়ে করবে এটা আমি মানতে পারিনি। তাই আমার পরিচিত জিনকে মানুষের রূপ নিয়ে ঘটকের রূপে তোমার মায়ের কাছে পাঠায়। এরপর সে ঘটক তোমাদের মেয়ে দেখতে নিয়ে যায়। তোমাকে মেয়ে দেখতে নিয়ে যাওয়া, বিয়ে করার, এসব ছিল আমার মায়াজাল। আমি তোমাকেও তোমার মাকে মায়াজল সৃষ্টি করে বিয়ে করেছি। এতে তোমারও তোমার মায়ের মনে হয়েছে আমি মানুষ। জয়নাল, আজ গত 1 মাস ধরে আমি মানুষের রূপে তোমার সাথে সংসার করছি। আয়েশার কথায় আমি বললাম, কেন করলে এটা? আমার মা যদি জানতে পারে তাহলে? আমার কথায় আয়েশা বলল, তোমাকে ভালোবাসি তাই বিয়ে করেছি। তুমি সত্যি করে একটা কথা বলো তো, আমাকে বিয়ে করে কি তো আমি খুশি না? আয়েশার কথায় ওকে বললাম, বিশ্বাস করো আয়েশা, তোমাকে বিয়ে করে আমি অনেক খুশি, কিন্তু চিন্তা হচ্ছে মাকে নিয়ে। মা যদি জানতে পারে তুমি মানুষ না, তুমি একটা পরী, তখন কি হবে? আমার কথায় আয়েশা বলল, তুমি চিন্তা করো না, আমি মানুষ রূপে তোমার সাথে সংসার করব। এভাবে অনেক দিন চলার পর একদিন মাকে সত্যিটা বলে দিব। আয়েশার কথাকে বললাম, ঠিক আছে, কি আর করার, মা কখনো জানতে পারলে বুঝে বলবো, হয়তো তখন তোমাকে মেনে নিবে। আমি কত বোকা দেখো, এতদিন মানুষ রূপে আমার সাথে সংসার করলে আমি একটুও বুঝতে পারিনি। আমার কথা আয়েশা মুচকে একটা হাসিতে বলল, আমি তো বুঝতে দেইনি, তোমারও মায়ের সামনে মরিয়ম নামে মানুষের রূপে থাকতাম। তুমি তো রোজ রাতে মাছ ধরতে আসতাম। তুমি আসার আগে আমি আবার পরী রূপ নিয়ে নৌখে এসে বসে থাকতাম। জানাতের কথায় ওকে বললাম, আমাকে যে কত বোকা বানিয়েছ। তখন আয়েশা হাসিতে বলল, বোকা না বানালে যে তোমাকে হারাতাম, তুমি যে অন্য মেয়েকে বিয়ে করতা। আচ্ছা, আরেকবার চোখ বন্ধ করো, আরেকটা জিনিস দেখাই। আয়েশার কথায় আমি আবারও চোখ বন্ধ করে চোখ খুলো আমাকে বললাম, আয়েশা, আমি কোথায়? এটা কোন জায়গা? আমার নৌকা কোথায়? আমার কথায় আয়েশা বলল, তোমার নৌকা বিক্রি করে দিয়েছি। এই না, আয়েশা, সত্যি করে বলো না, আমি কোথায়? আমার কথায় আয়েশা বলল, আরে বোকা, তোমাকে জিন রাজ্যে নিয়ে এসেছি। আয়েশার কথায় আমি চারিদিকে তাকিয়ে বললাম, আরে আসলেই তো, জায়গাটা অনেক সুন্দর। হে আয়েশা, আমার অনেক ভয় করছে, আমাকে নৌকা রেখে আসো। আমাকে ভয় পেতে দেখে আয়েশা বলল, ভয় পেও না জয়নাল, তুমি আমার বর হয়ে এখনো জিন রাজ্য দেখনি, তাই তোমাকে নিয়ে আসলাম। তোমাকে জিন রাজ্যে ঘুরিয়ে আবার রেখে আসব। এই বলে আয়েশা পরী আমাকে নিয়ে জিন রাজ্যের সুন্দর সুন্দর জায়গা ঘোরাতে লাগলেন। এখানে একটা কথা বলতেই হচ্ছে, আমার গল্প পড়ে বা শুনে অনেকে আছেন যারা মনে মনে ভাবেন, ইস, আমার যদি এরকম একটা জিন থাকতো বা পরী থাকতো, তাহলে ওর সাথে জিন রাজ্যে ঘুরতাম, ও আমার কাছে আসতো, কথা বলতাম। আমি তাদের বলবো, সব জিন পরী ভালো হয় না, তাই এসব ভাববেন না। জিন পরী গল্পে সুন্দর, বাস্তবে না। তো অবশ্যই বাস্তবকে আর গল্পের জীবন খ্যাক করবেন না। যাই হোক, আমার গল্পে ফিরি। আয়েশা পরী আমাকে জিন রাজ্যে ঘোরানোর সময় আমি আয়েশাকে বললাম, আচ্ছা আয়েশা, তোমার বাড়ি কই? তখন আয়েশা আমাকে বললেন, আমার তো বাড়ি নেই, আমি 20টা বছর বোতলবন্দি ছিলাম। এরপর মুক্তি পেয়ে তোমার সাথে পরিচিত হলো, তারপর থেকে তো তোমার সাথেই থাকি। এখন তোমার বাড়িটা আমার বাড়ি। জানাতের কথায় আমি ওকে বললাম, অনেক সুন্দর সুন্দর জায়গা তো ঘুরলাম, এখন চলো, আমাকে নিয়ে বাড়িতে চলো। মা আবার চিন্তা করছে, বেশি রাত হলে সমস্যা। আমার কথায় জানাত আমাকে দিন রাজ্য থেকে আবারও নৌকায় নিয়ে আসলেন। জানাত আমাকে নিয়ে নৌকায় আসার পর বললেন, জয়নাল, নৌকা ঘাটে বাঁধো, তারপর চলো। ওর কথা মতো নৌকা বেঁধে হারিকেন, জাল ও নৌকার বইটা নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এদিকে আয়েশা আমার হাতে সাথে হাঁটছে। এভাবে হাঁটতে হাঁটতে বাড়ির কাছে আসতে আয়েশাকে বললাম, এবার মরিয়মের রূপে বাড়িতে এসে পড়লাম। আমার কথা আয়েশা পরী মরিয়মের রূপ নিলেন। ও মরিয়মের রূপ নেয়ায় আমরা বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে মাকে ডাক দেয়ায় মা বেরিয়ে এসে বলল, তোরা আসছিস? বৌমা, কেমন লাগলো মাছ ধরতে গিয়ে? মায়ের কথায় মরিয়ম বলল, অনেক ভালো মা, জীবনের প্রথম রাতের বেলায় নৌকা ধরে মাছ ধরতে গেলাম, অনেক ভালো লাগলো। আয়েশার কথায় মনে মনে হাসছি, কি মিথ্যা বলছে, ও রোজ রাতে আমার মাছ ধরা দেখে আর মাকে কি সুন্দর করে মিথ্যা বলছে। মরিয়মের কথায় মা বললেন, যাও বৌমা, হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো, বাইরে থেকে আসছো। মায়ের কথায় মরিয়মও হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে মরিয়মকে বললাম, আয়েশা, তুমি তো পাক্কা অভিনেতা। মায়ের সাথে এমনভাবে কথা বললাম, মা তো একটুও বুঝতে পারল না। আমার কথা আয়েশা বললেন, এই
আমাকে আয়েশা নামে ডেকো না, বাড়িতে মরিয়ম বলে ডাকো। আয়েশা নাম বললেই মা বুঝতে পারবে। আয়েশার কথায় আমি বললাম, ঠিক আছে। এই বলে সে রাতে ঘুমিয়ে গেলাম দুজন। এ ঘটনার পর আয়েশা মরিয়ম নামে আমার সাথে সংসার করতে থাকে। আমি রাতে মাছ ধরতে গেলে তখন আয়েশা পরীর সাথে আমার মাছ ধরতে যায়। এভাবে কেটে যায় আরও কয়েকটা দিন। কয়েকদিন পরই এক দুপুরবেলা আমি ও মা আয়েশা পরী খাবার খাচ্ছিলাম। এমন সময় আয়েশা মাকে বলে, মা, একটা কথা বলতে চাচ্ছিলাম। আয়েশার কথায় মা বললেন, কি কথা বৌমা, বল। তখন আয়েশা বললেন, মা, আমি তো অনেক দিন হয় বাবার বাড়িতে যাই না। যদি আপনি বলতেন তাহলে আপনার ছেলের সাথে আমার বাবার বাড়িতে যেতাম আর দুদিন থেকে আসতাম। আয়েশার কথায় মা বললেন, ও এই কথা, ঠিক আছে। এই বলে মা আমার দিকে তাকিয়ে বললেন, জয়নাল, বৌমাকে নিয়ে আজ বিকেলে তোর শ্বশুর বাড়িতে যাবি আর 2 দিন থেকে চলে আসবি, কেমন? মায়ের কথায় আয়েশার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে মা। এই বলে খাবার খেয়ে ঘরে গেলাম। ঘরে যাবার পর আয়েশাকে বললাম, এটা কি হলো? কোথায় যাব আমরা? তুমি মাকে কি বললা? তোমার বাবার বাড়ি কিভাবে যাব? তোমার মা বাবা তো নেই। আমার কথা আয়েশা বললেন, আরে বোকা, মাঝে মধ্যে যদি বাবার বাড়িতে না যাই তাহলে মা সন্দেহ করবে, তাই না? আমার বাবার বাড়ি নাম করে দিনরাত যে যাব আর 2 দিন পর ফিরে আসব, এতে মাও জানতে পারবে না। মা মনে করবে আমরা বাবার বাড়ি থেকে আসলাম। আয়েশার কথায় আমি বললাম, তোমার যা বুদ্ধি, এগুলো বুদ্ধি পাও কই? হ্যাঁ। কথাটা বলে কিছুক্ষণ আরাম করে সেদিন বিকেলে আয়েশাকে নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ে যাবার পর সবার চোখের আড়ালে আয়েশা আমাকে নিয়ে গেলেন জিন রাজ্যে। জিন রাজ্যে যাবার পর সেখানেই থাকলাম 2 দিন। সেখানে ঘোরাঘুরি করলাম। এভাবে জিন রাজ্যে 2 দিন থাকার পর আবারও বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে এসে মা বলল, তোমরা এসেছো? তা বৌমা, তোমার মা বাবা সবাই ভালো আছে? মায়ের কথায় জান্নাত বলল, হ্যাঁ মা, আমার মা বাবা সবাই ভালো আছে। এই বলে আমরা ঘরে গেলাম। ঘরে যাবার একটু পর মা বলল, বাবা জয়নাল, একটু বাজারে যা তো, ঘরে বাজার নেই। মায়ের কথা আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে যা যা লাগবে সব কিছু নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর সেদিন রাত থেকে আবারও শুরু করলাম আমার কাজ, মাছ ধরা। সেদিন রাতে মাছ ধরে বাড়িতে আসার পর শুয়ে আয়েশাকে বললাম, আয়েশা, একটা কথা। আমার মনে হয় আমার আশেপাশে কেউ থাকে, মানে মনে হয় অদৃশ্য কেউ আমাকে ফলো করছে। এটা কেন হয় তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো, এমনটা কেন হয়? আমার কথায় জান্নাত বললেন, তাই নাকি? আগে কেন বলনি? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, তুমি ঘুমাও, আমি খোঁজ নিয়ে দেখছি। আয়েশার কথায় আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আয়েশাকে জিজ্ঞাসা করলাম, আয়েশা, তুমি কি কিছু জানতে পেরেছ? আমার কথায় স্বভাবে আয়েশা বললেন, আমি খোঁজ নিয়ে দেখেছি, তোমার পিছনে আশেপাশে অদৃশ্য কেউ নেই। এটা তোমার মনের ভুল। হয়তো তুমি কখনো তোমার আশেপাশে কোনো ছায়া বা অদৃশ্য কিছু দেখলে আমাকে বলবা, কেমন? ওকে, ঠিক আছে, আমি হাত মুখ দিয়ে আসি, তুমি খাবার দাও। কথাটা বলে হাত মুখ দিয়ে এসে খাবার খেতে লাগলাম। আমার পাশে মাও খাবার খাচ্ছে। এমন সময় আয়েশাকে বললাম, আয়েশা, তুমি খাবে না? তুমিও খাও। আমার কথায় জান্নাত আমার মা আমার মুখের দিকে তাকালেন। মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, জয়নাল, আয়েশাকে? বৌমার নাম তারিফা, তুই আয়েশা বলিস যে? মায়ের কথায় কি বলবো বুঝতে পারছি না। ভুল করে মুখ ফুসকে বলে ফেলেছি, কিন্তু মাকে তো কিছুটা বলে বুঝ দিতে হবে। এইভাবে আমি বললাম, আসলে মা, তুমি হয়তো একটা কথাই জানো না। মরিয়মের ভালো নাম হচ্ছে আয়েশা, ওর ডাকনাম মরিয়ম। মরিয়মের নানা বাড়ির সবাই নাকি ওকে আয়েশা নামে ডাকে। এটা মরিয়ম আমাকে বলেছিল। ওর মরিয়ম নামের থেকে আয়েশা নামটা সুন্দর, তাই তো মাঝে মধ্যে আয়েশা নামটা বলি আর কি। আমার কথায় মা বলে, নো, আগে বলবি না। আমি ভাবলাম, কাকে আবার আয়েশা নামে ডাকলি? কথাটা বলে মা আয়েশাকে বলল, তা বৌমা, তুমি আগে বলবা না তোমার ভালো নাম আয়েশা? তুমিও বসো, আমাদের সাথে খাবার খেয়ে নাও। মায়ের কথায় আয়েশা আমাদের সাথে খাবার খেয়ে ঘরে চলে গেলেন। ঘরে আমি বললাম, বাঁচলাম বাবা, আরেকটু হলে মায়ের কাছে ধরা পড়ে যেতাম। আমার কথায় আয়েশা বলল, কয়বার বারণ করেছি, আমাকে আয়েশা নামে ডেকো না, মরিয়ম নামে ডাকো, শুনলে না? আরেকটু হলে তো মায়ের কাছে ধরা পড়ে যেতা। আয়েশার কথাকে বললাম, এবারের মতো বেঁচে গেছি, এখন তাকে সাবধানে কথা বলবো, প্রমিস। এই বলে আমিও আয়েশা গল্প করতে লাগলাম। এভাবে কেটে গেল আরও কয়েকটা দিন। কয়েকদিন পর এক রাতের ঘটনা। আমি শুয়ে আছি, হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় পাশে তাকিয়ে দেখলাম আয়েশা নেই। আয়েশাকে না দেখে ভাবলাম ও হয়তো বাইরে গেছে, চলে আসবে। এই ভেবে অপেক্ষা করতে থাকি আমি। কিন্তু বেশ কিছুক্ষণ চলে যাবার পর যখন দেখলাম আয়েশা আসছে না, তখন চিন্তিত হয়ে পড়লাম। সকাল হবার আগে যদি আয়েশা না আসে তাহলে মাকে কি বলে বলবো আয়েশা নেই? তাই আমি না ঘুমিয়ে বসে বসে রাতটা পার করলাম। রাত পেরিয়ে সকাল হলো, তবু আয়েশা নেই। এদিকে সকাল হতেই না মা ডাকতে লাগলো, বৌমা, এই বৌমা, আজ এত বেলা হলো তবু উঠছো না কেন?
নিদার দরজা খোলো। মায়ের ডাকে ভয়ে ভয়ে দরজা খুলে বললাম, ইয়ে মানে মা, তুমি মরিয়মকে ডাকছো? মরিয়ম তো ঘরে নেই। ঘরে নেই মানে? কোথায় গেছে বৌমা? মায়ের কথায় স্বভাবে আমি বললাম, মা, আসলে মরিয়ম ওর বাড়িতে গেছে। ওর বাবা নাকি অসুস্থতায় সকাল সকাল চলে গেছে। আমার এমন কথায় মা বললেন, কি বলিস? বৌমা বাবার বাড়িতে যাবে? আমাকে বলবে না? তখন আমি বললাম, মরিয়ম তোমাকে বলে যেতে চেয়েছিল, আমি মানা করেছি। ভাবলাম তোমাকে এত সকালে ঘুম থেকে তোলা ঠিক হবে না। হ্যাঁ, তা নয় বুঝলাম, কিন্তু তুই সাথে যাসনি কেন? মায়ের কথায় জবাবে আমি বললাম, মরিয়মকে একা পাঠিয়েছি, ও আগে যাক, আমি বিকেলে না হয় কাল গিয়ে ওকে নিয়ে আসব। তুমি এসব নিয়ে চিন্তা করো না, যাও রান্না করো, আমার খিদা লাগছে। আমার কথায় মার কিছু না বলে চলে গেলেন। এদিকে তখন আমি নিঃশ্বাস ফেলে বললাম, যাক, বেঁচে গেলাম এবারের মতো। মা আমার কথা বিশ্বাস করেছে, কিন্তু আয়েশা গেছে কোথায়? ও তো আমাকে না বলে কোথাও যায় না। এসব ভাবছি আর চিন্তা করছি। এভাবে কেটে গেল সময়। সেদিন বিকালবেলা মা আমাকে বললেন, কিরে, তুই কি আজ শ্বশুরবাড়ি যাবি? মায়ের কথায় আমি বললাম, না মা, আজকে যাব না, কাল যাব। মরিয়ম বাবার বাড়িতে গেছে, সেখানে একটা দিন থাকুক, কালকে নিয়ে আসব। আমার কথায় মা বললেন, ঠিক আছে। মা যে হয় আমি আর কিছু বললাম না। সেদিন রাতে খাবার শেষে মাকে বলল, মা, হারিকেনটা মুছে দাও, আমি মাছ ধরতে যাব। আমার কথায় মা হারিকেনটা মুছে দেয়ায় আমি রোজ রাতের মতো মাছ ধরতে গেলাম নদীতে। নদীতে গিয়ে নৌকাটা নিয়ে নদীতে গিয়ে মন খারাপ করে বসে আছে আর আয়েশাকে স্মরণ করছি। কিন্তু আমার স্মরণে আয়েশা আসছে না। আয়েশা হঠাৎ করে রাতের বেলা কোথায় যেতে পারে? আজকের দিনটা মাকে না হয় উল্টাপাল্টা বুঝে দিয়ে রাখলাম, কালকে কি হবে? এসব ভাবছি আর বসে বসে আয়েশাকে ডাকছি। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর হঠাৎ আমার নৌকায় এসে দাঁড়ালেন সাদা জুব্বা পরা দুইটা জিন। সে জিন দুটোকে দেখে আমি ভয় পেয়ে দাঁড়িয়ে বললাম, আপনারা কি? আমার এখানে কেন আসছেন? কেউ কে আছো, বাঁচো আমাকে। আমাকে এমন ভয় পেতে দেখে সেই জিন দুটো বলল, আপনি ভয় পাবেন না, আপনার সাথে কথা বলতে আসছি। ওদের কথায় বললাম, কি কথা, কি কথা? ওরা তখন বললেন, আপনি আয়েশা পরীকে কি করেছেন? ওদের কথা আমি অবাক হয়ে বললাম, আপনারা আয়েশার কথা জানেন কিভাবে? আর আমি তো আয়েশাকে কিছু করিনি, আয়েশা কোথায় আছে সেটাও জানি না। আমার কথা ওরা বললেন, জানেন নাকি না জেনে না জানার ভান করছেন জেনে? আমরা আয়েশা পরীর পরিচিত জিন। আপনি আয়েশা পরীকে বিয়ে করে ওকে কি করেছেন? কাল রাত থেকে আয়েশা পরীর কোনো খোঁজ পাচ্ছি না। ওদের কথা আমি বললাম, সেটা তো আমিও পাচ্ছি না। আয়েশা আমার বউ, ওকে কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না, কোথায় জানি চলে গেছে। আমার কথায় সেই জিন দুজন বললেন, আপনি মনে হয় আয়েশা পরীকে বন্দি করেছেন, তা না হলে আমরা খোঁজ পাই না কেন? আপনি আয়েশা পরীকে কিছু না কিছু করেছেন, এখন আপনাকে আমাদের সাথে যেতে হবে, আপনার বিচার হবে, আমাদের রানীমা আপনার বিচার করবে। ওদের কথায় আমি ভয় পেয়ে বললাম, না, আমি যাব না, আমি কিছু করিনি, আমি কোথাও যাব না। যেখানে আমি কিছু করিনি আমাকে কেন ধরতে আসবেন আপনারা? আমি জান্নাতকে কিচ্ছু করি না, আমার কথা বিশ্বাস করুন। কিন্তু আমার কোনো কথা না শুনে সে জিন দুটো আমাকে ধরে জিনরাজ্যে নিয়ে গেলেন। আমাকে জিনরাজ্যে নিয়ে যাওয়ার পর বিশাল একটা প্রাসাদে নিয়ে যাওয়া হলো আমাকে। সে প্রাসাদে যাবার পর দেখলাম অনেক জিনপরি ওখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সব জিনপরি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। সবাই আমার দিকে তাকানোর ফলে আমি ভয়ে সেখানে মাথা নিচু করে ফেললাম। এভাবে একটু সময় চলে যাবার পর একজন জিন বললেন, ওই তো রানীমা আসছে, জিনপরি রানী আসছে। সেই জিনটার কথায় আমি তাকে দেখলাম। কয়েকজন পরি, তাদের মাঝে একজন পরি, মুখে ঘুমটা, তার শরীরে অনেক সাজগোজ। ওনাকে দেখে মনে হচ্ছে উনি পরি রানী। আমি তাকিয়ে আছি। তখন পরিদের সাথে পরিরানী এসে ওনার আসন মানে চেয়ারে বসলেন। উনি চেয়ারে বসে ওনার মুখ থেকে ঘুমটাতে সরাতেই আমি যেন আকাশ থেকে পড়লাম। কারণ পরিরানী আর কেউ না, সে হলো আয়েশা। মানে এটা আমি কি দেখছি? পরীর রানীর দিক থেকে চোখ সরিয়ে চোখ কুচিলে আবার ওনার দিকে তাকিয়ে দেখলাম, ঠিকই, উনি তো আমার বউ আয়েশা পরী। মানে এটা আমি কি দেখছি? পরীর রানীর দিক থেকে চোখ সরিয়ে চোখ কুচিলে আবার ওনার দিকে তাকিয়ে দেখলাম, ঠিকই, উনি তো আমার বউ আয়েশা পরী। জান্নাতকে দেখে আমি হা হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। এটা দেখে সেখানে থাকা সবাই হা হা করে হেসে দিলেন। তখন আয়েশা একটা হাসিতে বললেন, কি, আমাকে দেখে কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, তুমি যা ভাবছো তাই। আমি তোমার বউ আয়েশা পরী। আর আমি সাধারণ কোনো পরী না, আমি হলাম পরীর রানী। আয়েশার কথায় আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে পড়ে গেলাম সেখানে। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখলাম খুব সুন্দর একটা ঘরে নরম একটা পালকের বিছানায় শুয়ে আছি আমি। আমার পাশে বসে আয়েশা পরী। আমার জ্ঞান ফিরতে আয়েশা বলল, জয়নাল, তুমি ঠিক আছো তো? আয়েশার কথায় আমি ভয় পেয়ে বললাম, আয়েশা, আমি কোথায়? আমার না অনেক ভয় করছে।
এসব কি সত্যি নাকি কিছুই বুঝছি না। আমার কথায় আয়েশা আমার হাতটা ধরে সাহস দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি। এই বলে আয়েশা পরী বলতে শুরু করলো। আয়েশা বলল, আমি সত্যি একজন পরীরানী, এই রাজ্যের অনেক জিন পরীরানী আমি। আজ থেকে ২০ বছর আগে আমার রাজ্যর কিছু জিনের সাথে ঝামেলা হয়, তোমাদের মানুষদের মধ্যে একজন কবিরাজের। পরে সে কবিরাজ আমার রাজ্যর কিছু জিনকে বন্দি করে। আমাদের রাজ্য জিনকে বন্দি করায় আমি সেই কবিরাজের কাছে যাই আর বুঝে বলি উনি যেন জিনদের ছেড়ে দেন। কিন্তু আমার কথায় সেই কবিরাজ জিনদের তো ছেড়ে দেন না, উল্টো আমি কিছু বোঝাটার আগেই আমাকেও বোতলবন্দি করে ফেলে। আমাকে বোতলবন্দি করার পর সেটা নদীতে ফেলে দেয়, আর আমি নদীতে বোতলবন্দি থাকি ২০টা বছর। ২০ বছর পর আমি তোমার জালে উঠে আসি, আর আমার জিনদের কথা মতো তুমি বোতলটা ভেঙে আমাকে মুক্ত করে দাও। তুমি আমাকে মুক্ত করে দেওয়ায় আমি তোমার উপর অনেক খুশি হই, তোমাকে উপহার দিতে চাই, কিন্তু তুমি আমার উপহার নাও না। তোমার এমন ভালো ব্যবহারে আমি রোজ রাতে তোমার কাছে যাই, আর আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলি। আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি। ওদিকে তুমি আমাকে ভালোবাসায় আমি মায়াজাল সৃষ্টি করে তোমাকে বিয়ে করি। তোমাকে বিয়ের অনেক দিন পর তো তোমাকে বলি আমি মানুষ না, আমি পরী। আমি তখন তোমাকে বলেছি আমি সাধারণ পরী। যদি তখনই বলতাম আমি পরীর রানী, তাহলে হয়তো বেশি ভয় পেয়ে যেতাম। জয়নাল, আমার মনে হলো তোমাকে সবটা বলার দরকার, তাই বললাম। আমি পরীরানী হয়ে আর যাই হই, আমি তোমার বউ। তোমার কাছে আগে যেমন ছিলাম তেমনই আছি, আর থাকব। আয়েশার কথায় বেশ অবাক হলাম। আয়েশা তাহলে পরীর রানী? আয়েশার সব কথা শুনে ওকে বললাম, তুমি তো পরী রানী, তুমি কি তাহলে এখন থেকে এখানে থাকবা? আমার বাড়িতে কি যাবা না? আমার কথায় আয়েশা বলল, যাব না কেন, অবশ্যই যাব। তুমি যখনই বলবা তখনই যাব, সংসার করব। এখন আসো, তুমি আমার রাজ্যে প্রথমে এসেছো, এখন আমার সাথে আবার খাবার খাবো আমরা। তারপর আমরা রাজ্যের সকল জিনপরির সাথে তোমার পরিচয় করিয়ে দিব। এই বলে জানাত আমাকে নিয়ে খেতে গেলেন। তখন আমি ও আয়েশা দুজন অনেক সুস্বাদু খাবার খেলাম। আমাদের খাওয়া শেষে আয়েশা আমাকে নিয়ে সকল জিনপরির সামনে গেলেন। সেখানে হাজার হাজার জিনপরি। ওখানে যাবার পর আয়েশা সবাইকে উদ্দেশ্য করে বললেন, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে আবার জানেন না। এই যে মানুষ ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম জয়নাল। ও আমার স্বামী। আমি বিয়ে করেছি ২ মাস হলো। আমি ওর সাথে সংসার করছি এবং সামনেও করব। আপনারা আমাকে রানী হিসেবে যতটা সম্মান করেন, আমার স্বামীকেও আশা করি ততটা সম্মান করবেন। আয়েশার কথায় কিছু কিছু জিনপরীরা রাজি হলো, আবার অনেক জিনপরীরা রাজি হলো না। আয়েশার কথায় তখন একটা জিন, ওর নাম মাইন, সে মাইন জিন এসে বলল, আয়েশা, আমরা তোমার কথা মানি না। তুমি জিন জাতি হয়ে কিভাবে একটা মানুষকে বিয়ে করতে পারলা? কিভাবে ওর সাথে সংসার করছো? তুমি পরীরানী হয়ে নিয়মের বাইরে গেছো। আমরা এখন তোমাকে পরীরানী হিসেবে মানতে পারবো না। এখন যদি তুমি পরীরানী থাকতে চাও, তাহলে এই মানুষ ছেলেটাকে তোমার ছাড়তে হবে। তুমি মানুষের সাথে সংসার করতে পারবা না। এখন বলো তুমি কি চাও? ওই জিনের কথায় জানিয়ে গিয়ে বলল, মাইন, তোমার এত বড় সাহস, পরীরানীকে এসব কথা বলো, আমাকে সম্মান দিয়ে কথা বলো। তখন মাইন জিন বললেন, এতদিন আপনাকে সম্মান দিলে, এখন আর সম্মান দেব না। আপনি যদি মানুষ ছেলেটার সাথে সংসার করেন, তাহলে পরীরানী হওয়া ছেড়ে দিন। এটা শুধু আমার মত না, অনেকেরই মত। বলে মাইন জিন হাত তুলে বললেন, আমার কথার সাথে একমত কে? আমার দলে কে কে আসবেন? তখন মাইনের কথায় অনেক জিনপরি মাইনের কথায় রাজি হলো। এই দেখে মাইন বলল, দেখলে, তুমি যদি এখন ঝামেলা করো, তাহলে 2 দলের মধ্যে যুদ্ধ লাগবে। এখন যদি যুদ্ধ করতে চাও, তাহলে যুদ্ধ করব। আর যদি যুদ্ধ না চাও, তোমার স্বামীকে ছাড়তে না পারো, তাহলে এই রাজ্য থেকে চলে যাও। এখন থেকে রাজ্য সর্দার আমি হব। সে মাইন জিনের কথায় জান্না সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি এতদিন ভাবতাম সবাই আমাকে ভালোবাসে, সম্মান করে, আমার সব কথা রাখে, কিন্তু আমি আজকে বুঝলাম আমার বিপক্ষেও কেউ দাঁড়াতে পারে। আপনারা জানেন, আমি অনেক বছর ধরে পরীর রানী হয়ে দায়িত্ব পালন করে আসছি। আজ এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছি, এখন আমাকে একটা পথ বেছে নিতে হবে। আমি কোনো ঝামেলা চাই না আমার রাজ্যের জিনপরীরা যুদ্ধ করে আহত হোক। আমি ভালোবেসে বিয়ে করেছি জয়নালকে। আমি আমার স্বামীকে ছাড়তে পারবো না। আমার স্বামী ও সংসারের কথা ভেবে আমি পরীরানীর দায়িত্ব ছেড়ে দিলাম, কিন্তু আমার দায়িত্ব মাইন জিনকে দিলাম না। আমি আমাদের রাজ্যের এই বৃদ্ধা ও ভালো জিনকে এই রাজ্য সর্দার করলাম। আজ থেকে উনি সবার সর্দার। এই বলে আয়েশা কান্না করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আয়েশা আমাকে নিয়ে আসলেন আমার বাড়িতে। বাড়ির কাছে আসার পর আমি আয়েশাকে বললাম, আয়েশা, আমার জন্য সব ছাড়লা, পরীরানীর দায়িত্ব ছেড়ে দিলা। আমি আজকে এখনই বাড়িতে গিয়ে মাকে তোমার কথাটা সত্যি বলবো। এই বলে আয়েশার হাত ধরে ওকে নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মা আয়েশাকে দেখে অবাক হয়ে বলল, জয়নাল বাবা, তুই কোথায় ছিলি? তুই যে মাছ ধরতে গেলি, তারপর তো আর ফিরেও আসলি না বাবা। জানিস আমি তোকে কত খুঁজেছি, কই ছিলি তুই? মায়ের কথায় আমি বললাম, মা, তুমি একটু বসো, তোমার সাথে কথা আছে। আমার কথায় মা বসে বলল, কি কথা বল?
তখন আমি বললাম, মা, আসলে কথাটা যে কিভাবে বলি, শুনে যে কি মনে করবা ভেবে পাচ্ছি না। আসলে মা, আয়েশার বিষয়ে বলা ছিল, তুমি শুনে কি ভাববা, কিভাবে বলি বলো? আমার কথায় আমাকেও আয়েশাকে চিন্তিত দেখে মা আমাকেও আয়েশাকে অবাক করে দিয়ে বলল, কি বলবি, তোর বউ আমার বৌমা আয়েশা, মানুষ না, একটা পরী, তাই বলবি তো? আমি জানি আয়েশা মানুষ না, ও একটা পরী। মায়ের কথায় আমিও আয়েশা যেন আকাশ থেকে পড়লাম। আমার আয়েশা আমাকে অবাক করে দিয়ে বলল, কিভাবে জানো তুমি? তখন মা বললেন, জয়নাল, তুই যখন রাতে মাছ ধরতে যাস, তখন আমি প্রায় সময় তোর ঘরে যাই উকিতে দেখি, তুই ফিরিস কিনা। কিন্তু তোকে দেখতে গিয়ে যখন দেখতাম বৌমা ঘরে নেই, তুই মাছ ধরতে যাবার পর বৌমা কই যে চলে যায়। এভাবে দু একদিন খেয়াল করার পর এক রাতে লুকিয়ে দেখছিলাম কি হয়। সেদিন আমি প্রথম দেখতে পাই বৌমা অদৃশ্যভাবে বাতাসে মিশে গেলেন। আমি সেদিন দেখে বুঝেছি বৌমা মানুষ নাও একটা পরী। আমি কিছুদিন আগেও বুঝলেও তোমাদের বুঝতে দেইনি। মায়ের কথায় আমি অবাক হয়ে বললাম, মা, সবই যখন জেনে গেছো তখন মেনে নাও। মা, দয়া করো, আয়েশা অসাধারণ কোনো পরী না, ও পরীর রানী আমাদের জন্য পুরো রাজ্য ছেড়ে এসেছে। এই বলে মাকে সব ঘটনাগুলো খুলে বললাম। সব শুনে মা বললেন, আমাকে এতটা খারাপ ভাবিস না, আমি তোদের আলাদা করব না, আমি মন থেকে তোদের মেনে নিলাম। তবে আমার একটা কথা রাখতে হবে, বৌমা, তুমি পরীরূপে না মানুষ রূপে আমাদের বাড়িতে থাকবা, সংসার করবা। মায়ের কথায় আয়েশা খুশি মনে রাজি হন। তারপর আমিও আয়েশা খুশি মনে ঘরে যাই। ঘরে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে আনন্দের কান্না করি। মা আমাদের মেনে নিয়েছেন। এই ঘটনার পর থেকে জান্নাত আমার সাথে সংসার করতে থাকে। আমি রোজ রাতের মতো মাছ ধরতে গেলে আমার সাথে যায়। আমারও আয়েশাপুরীর সুখের মধ্যে দিয়ে গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা সবার কেমন লাগলো জানাবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি বেশ ভালো লেগেছে। আপনারা যদি আমাদের ঘটনাটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আরজে মিজু আপনাদের সাথে আছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।